শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, নেত্রকোনায় এমপির ওপর হামলায় এলজিআরডি মন্ত্রী নিন্দা। তীব্র গরমের পর স্বস্তি বৃষ্টি বিষাদে পরিণত, সারা দেশে বজ্রপাতে প্রাণ গেল 14 জনের। থামছে না হামের সংক্রমণ, একদিনের রেকর্ড 1,500 আক্রান্ত, 24 ঘন্টায় 8 শিশুর মৃত্যু। অধিকাংশ বাস কোম্পানিরই নেই ডিপো, গুরুত্বপূর্ণ সড়কে পার্কিং, সরকারি টার্মিনাল যেন ব্যক্তিগত সম্পত্তি। আসসালামু আলাইকুম, রাইকা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। অবশেষে বাতিল হলো এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা। এখন থেকে সংসদ সদস্যরা আর বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারবেন না। জাতীয় সংসদ অধিবেশনে আজ সদস্যদের কণ্ঠ ভোটে বিলটি পাস হয়। এছাড়া ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের সহ জরুরি সেবাদানে নিয়োজিতদের জন্য জ্বালানি তেল বিক্রয়ে রেশনিং পদ্ধতি থাকবে না। সংসদে এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। বাংলাদেশে এমপিদের বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা ও এর অপব্যবহার নিয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরেই সমালোচনা ছিল। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী দল বিএনপি সরকার সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বাতিল করল। ফলে এখন থেকে এমপিদের সাধারণ নাগরিকদের মতোই শুল্ক দিয়ে গাড়ি আমদানি করতে হবে। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও বিলটি পাশে সাধুবাদ জানান। আওয়ামী লীগ সরকারের 17 বছরে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এসেছে 572টি, যার বাজার মূল্য ছিল প্রায় 5,147 কোটি টাকা। এছাড়া 2024 সালে সাবেক সংসদ সদস্যদের জন্য আরও 44টি বিলাসবহুল গাড়ি আনা হলেও শেষ পর্যন্ত তা খালাস করার সুযোগ পাননি তারা। বিশেষ করে জাপান ও সিঙ্গাপুর থেকে টয়োটা, ল্যান্ড ক্রুজার, জিপ ও প্রাডো ব্র্যান্ডের গাড়ি আনতেন আগের সংসদের এমপিরা। এছাড়া অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত সংস্থা ও বাহিনীর উপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। রোববার কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। নেত্রকোনা 5 আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফার উপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন স্থানীয় সরকার মন্ত্রী। ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। প্রকল্প ব্যয় সাশ্রয়ী হতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বর্তমান সরকারের আমলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় সভায় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় মোট 13,445 কোটি 41 লাখ টাকার 14টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প 5টি, সংশোধিত প্রকল্প 5টি এবং 4টি প্রকল্পে মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চট্টগ্রামে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন, ঢাকা শহরে জরুরি পানির সরবরাহ প্রকল্প রয়েছে। এছাড়া 3 পার্বত্য জেলায় সীমান্ত সড়ক নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগে 5টি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে আগামী মঙ্গলবার। উদ্বোধনী অনুষ্ঠানে রূপপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। সচিবালয়ে একথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর ফলে আগামী আগস্ট মাসে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে আগামী বছরের জুনে। এর ফলে রূপপুর কেন্দ্র থেকে 2027 জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট এবং সেপ্টেম্বর নাগাদ 2200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। জ্বালানির মূল্যবৃদ্ধির পর আজ রাজধানীর পাম্পগুলোতে উল্টো চিত্র। মাত্র কয়েক মিনিটে মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি তেল।
দুপুর 1টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মেঘনা পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় পাম্পে তেলের জন্য গাড়ির সিরিয়াল নাই বললেই চলে। 2-1টা গাড়ি আসছে, সাথে সাথেই তাদের তেল দিয়ে দেয়া হচ্ছে। আর মোটর সাইকেলে কিছুটা লাইন থাকলেও তা দীর্ঘ নয়, মাত্র 10 থেকে 15 মিনিট অপেক্ষার পরেই বাইকাররা তেল নিয়ে পেট্রোল পাম্প ত্যাগ করছেন। এতদিনের ভোগান্তির পরে সহজে তেল পাওয়ায় খুশি গ্রাহকরা। বিরোধী দলের আন্দোলনের হুমকিতে নয়, বরং আলোচনার মাধ্যমে গণভোটের ইস্যু সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নতুন কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। রিজভী বলেন, তারেক রহমানের সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, তার নেতৃত্বে সকল সংকট মোকাবেলা করা হবে। বিদ্যুতের সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানি শুল্ক মুক্ত সুবিধার দাবি জানান তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, এর আগে বিভিন্ন সময় কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলানোর চেষ্টা করা হচ্ছে। ডিবেট ডিসকাশনের মধ্যে দিয়েই যে উদ্ভূত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নের মীমাংসা হয়ে যাবে এবং তাতেই আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে। জ্বালানির সংকট একটি আন্তর্জাতিক সংকট। নবায়নযোগ্য যে জ্বালানি অর্থাৎ সোলার সৌর তাপকে দিয়ে যে জ্বালানির যে চাহিদা মেটানো হচ্ছে, বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে, বাংলাদেশ সেটা করবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার দাবি করেন। নিহত 2 শিক্ষার্থী পরিবারের সাথে সরকার যোগাযোগ রাখছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া সেনেগালে ডাকার আন্তর্জাতিক ফোরামের সফরে আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। বলেন, সফরে আফ্রিকার জ্বালানি তেল আমদানির ব্যাপারে আলোচনা হয়েছে। দুজনের গার্জিয়ানের সাথে আমি কথা বলেছি। আমাদের পক্ষ থেকে আমরা সকল সহযোগিতা করব। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। গুজব ছড়িয়ে পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে ইউজিসি অডিটোরিয়ামে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে তিনি বলেন, বিভিন্ন প্রস্তাব এলেও সেগুলোর বাস্তবায়নের দিক এখনও স্পষ্ট নয়। মন্ত্রী বলেন, ইউনিফর্ম পরেও কেউ কেউ শিক্ষক ও মন্ত্রীদের প্রতি কটূক্তি করতে দ্বিধা না করার বিষয়টি নৈতিকতার অবক্ষয়। যে কোনো সংবাদ প্রচারের আগে যাচাই বাছাই করে প্রকাশ করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিশেষ করে আপনারা মিডিয়া যদি সচেতন হন তাহলে এটা হতো না। গুজব যেন না ছড়ায় সেজন্য আপনাদের প্রতি আমার আহ্বান রইল। আমরাও এগুলিকে দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, নেওয়া হয়েছে, নেওয়া হবে। দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় রেকর্ড 1421 শিশু আক্রান্ত হয়েছে। নতুন করে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 8 জন শিশু। এ নিয়ে গত 1.5 মাসে মোট 217 শিশুর মৃত্যু হলো। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে চলছে হাম রুবেলা টিকাদান কার্যক্রম। জুবাই প্রধানের রিপোর্ট। হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। জ্বর, শরীরে লাল ফুসকুড়ি আর চোখ লাল হয়ে যাওয়া উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। আক্রান্তদের অধিকাংশই 5 বছরের কম বয়সী শিশু। অবস্থা তো অনেক খারাপ, এই জন্য খুব ভয় লাগতো, আর ভয় লাগছেও। তারপরে এই জন্য আমরা
তোরে তাড়াতাড়ি করে এই ঢাকা নিয়ে আসছি, কারণ ওই জায়গায় রাখিনি আমরা। প্রথমে আমার পাতলা পায়খানা ছিল, জ্বর ছিল, সেগুলির সাথে হামের লক্ষণ দেখে ওনারাই বলছে যে এটা হাম, তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়েছে। প্রথম ওর নিউমোনিয়া হয়েছে, নোয়াখালী সদরে ভর্তি ছিল। 6 দিন ভর্তি থাকার পর বাড়িতে রিলিজ করে দিয়েছে, সুস্থ হয়ে গেছে। বাড়িতে যাওয়ার 2-3 দিন পরে মানে ওর আবার জ্বর, ওই যে এখানে মানে র্যাশ দেখা দিয়েছে হালকা হালকা। তো আমরা কেউ বুঝতে পারি না, তবুও মানে ভাবছি যে না, এক ডাক্তারে দেখেছে, উনি বলছে যে নিউমোনিয়া রিকভারি করতেছে। তো পরে আমরা ঢাকা নিয়ে আসছি, অবস্থা দেখি বেশি খারাপ, চোখ ফুলে মানে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। স্বাস্থ্য বিভাগ বলছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সারা দেশে দ্রুত বেড়েছে হামের সংক্রমণ। এরই মধ্যে আক্রান্ত হাজার হাজার শিশু আর মৃত্যুর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম। বিশেষ করে শিশুদের জন্য দেওয়া হচ্ছে MMR ভ্যাকসিন, যা হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। এই ভ্যাকসিনটা দিতেই হবে। ভ্যাকসিন অনেক ভ্যাকসিন দিতে হয়, তার মধ্যে হামের ভ্যাকসিন একটা ইম্পর্টেন্ট। আর আমরা তো বুঝে নিই আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে এটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি হামের টিকাটা না দিই তাহলে এটা ভবিষ্যতে অনেক অর্গানে এফেক্ট করে। সময়মতো টিকা নেওয়া, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে হামের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। তাই হাম প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পরামর্শ চিকিৎসকদের। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা। ঢাকায় কিংবা ঢাকার বাইরে অধিকাংশ বাস মালিকের নিজেদের কোনো গ্যারেজ কিংবা ডিপো নেই। গুরুত্বপূর্ণ সড়ককে পার্কিংয়ে পরিণত করেছেন বাস মালিকরা। এমনকি সরকারি বাস টার্মিনালগুলোকেও নিজেদের সম্পত্তিতে পরিণত করেছেন তারা। পরিবহন খাতের এমন অব্যবস্থাপনা ও সমাধানের উপায় নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আয়নাল আহমেদ ও মোখলেসুর রহমান। দূর থেকে দেখে মনে হতেই পারে এটি কোনো বাসের ডিপো অথবা ওয়ার্কশপ, আবার কখনো এটি আবর্জনার ভাগাড়। তবে ভুল ভাঙবে যখন জানা যায় এটি নগরীর অন্যতম বাস টার্মিনাল সায়দাবাদ। রাজধানী সায়দাবাদের এই বাস টার্মিনালটি তৈরি করা হয়েছিল যেন এখান থেকে যাত্রী সাধারণ দেশের বিভিন্ন জেলায় গন্তব্যে ছুটে যেতে পারেন। তবে অবাক করা বিষয় হচ্ছে এই বিশাল টার্মিনালটি বাস কোম্পানিগুলো ব্যবহার করছে তাদের নিজস্ব ডিপো হিসাবে। সড়ক পরিবহন আইন না মানার যে সংস্কৃতি কয়েক দশক ধরে চলছে তা এখনও চলমান, আর যার প্রভাবে নগরীর প্রধান সড়কগুলোতে জটলা বাড়ছে দূরপাল্লার বাসের। সড়ক পরিবহন আইন অনুযায়ী সকল বাস কোম্পানির নিজস্ব ডিপো বা মেরামত কারখানা থাকা বাধ্যতামূলক, অথচ নগরীর সরকারি বাস টার্মিনালগুলো বেসরকারি মালিকদের সবার নিজস্ব ডিপো হিসেবে ব্যবহার হচ্ছে। রুট পারমিট ইস্যু করা কমিটিতে মেট্রোপলিটন পুলিশের প্রধান তো আছেন, সেই সাথে অনেক উন্নয়ন সংস্থার কর্তা ব্যক্তিরাও অনৈতিক সুবিধা নিয়ে ডিপো ছাড়াই সড়কে চলার অনুমতি দিয়ে গেছেন অন্তত কয়েকশো কোম্পানিকে। অনুসন্ধান বলছে দেশে 400-র বেশি বাস কোম্পানি আছে, যার 180টি ঢাকা বিভাগে, অথচ 18টি কোম্পানি ছাড়া বাকি কারোই নিজস্ব ডিপো বা মেরামত কারখানা নেই। তাই তো নগরীর সব টার্মিনাল এখন অকেজো আর বাস ডিপোতে পরিণত। মালিকরা বলছেন অতীতে রাজনৈতিক বিবেচনায় রুট পারমিট দিয়ে পরিবহন খাতকে ধ্বংস করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় বা বিশেষ সুবিধা দেওয়ার জন্য কাউকে সঠিক নিয়ম কানুন মানা হয় নাই, বা তার ওই যে ব্যবস্থাপনাটা কি তাদের পর্যবেক্ষণ করা উচিত ছিল, করে নেই। অনেক বড় কোম্পানির ডিপো আছে, আমাদের আছে, কিন্তু সেখানে অনেকের নাই, যারা খুদে মালিক বা ছোট ছোট মালিক। তো সেটা তো একদিনে হয়নি। তো এখন আমরা পরামর্শ দিয়েছি যে আপনারা মিলে 20 জনে মিলে একটা ডিপো নেন। টিআইবির গবেষণাও বলছে 168টি কোম্পানির মধ্যে শতকরা 76% পরিবহন মালিকের বাস ডিপো নেই, মেরামত কারখানাও নেই 58%। এমন পরিস্থিতির পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। যারা বাস কোনো একটা রুটে চালাতে যাচ্ছে তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের ডিপো আছে, বাস রাখার জায়গা আছে। তো এই প্রতিশ্রুতি আসলে কতটুকু বাস্তবে আছে সেটা আরটিসি কমিটি গিয়েই দেখতে হবে, যে আসলে তাদের বাস রাখার জায়গা আছে কিনা, ডিপো আছে। টার্মিনাল এবং ডিপোর মধ্যে আমি বলবো অনেকটা গুলিয়ে ফেলা হয়েছে। অনেকে হয়তো বা বুঝছে না আসলে ডিপোর ফাংশন কি আর টার্মিনাল ফাংশন কি। আপনি এই জন্য টার্মিনালকে শহরের বাইরে নিয়ে যাচ্ছেন। পৃথিবীর কোথাও আসলে টার্মিনাল বাইরে থাকে না। বাস টার্মিনাল ঢাকার অভ্যন্তর থেকে সরিয়ে নিলেই কি সব সমস্যার সমাধান? এমন প্রশ্নেও নেতিবাচক উত্তর আছে বিশ্লেষকদের। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।
আগামীকাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শাসার উলাসী যদুনাথপুর খালে পুনঃখনন কার্যক্রম, 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভিত্তিপ্রস্তর সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। যশোর থেকে সাইফুল ইসলাম সজলের তথ্য, ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমান প্রথমবারের মতো সোমবার যশোর সফরে যাচ্ছেন। এজন্য জেলা জুড়ে চলছে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি। দলের পক্ষ থেকে সভা, সমাবেশ, মিটিং আর লিফলেট বিতরণ করা হচ্ছে। এই সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। যশোর শহরে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় 200 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাসী যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর এক সুধী সমাবেশে জনসাধারণের জন্য বক্তব্য রাখবেন তিনি, যা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। সেজন্য আমাদের উৎসাহ উদ্দীপনা যেমন আমাদের নেতাকর্মীদের মধ্যে আছে, তেমন সাধারণ মানুষের মধ্যে আছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সমস্ত যশোর জেলা ঘিরেই এই প্রস্তুতি চলছে। যশোরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন। আমাদের যশোরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, স্বাস্থ্যসেবার যে পর্যায়ে আমাদের প্রত্যাশা করেছিলাম, সেটা আসলে আমাদের ছিল না। সেইটা আমরা মনে করি যে সেটা আজকে 500 বেড হসপিটালে রূপান্তরিত করার জন্য আজকে আমাদের জনাব তারেক রহমান আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জেলা প্রশাসন জানিয়েছে, সোমবার সকালে যশোর পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে রাতে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। তার সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উনি খাল খনন করে একটা গাছ রোপণ করবেন, গাছের চারা রোপণ করে সেখানে একটা সুদী সমাবেশে অংশগ্রহণ করবেন, ওখানে বক্তব্য দেবেন। আমরা সময় রেখেছি যতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী রিজায়ার করেন। তো বক্তব্য শেষ করার পরে উনি ওখান থেকে চলে আসবেন আমাদের আর একটা পরবর্তী ইভেন্ট, যেটা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। সেই হাসপাতালে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে যেসব প্রকল্প ও কর্মসূচির সূচনা হবে তা যথাযথভাবে বাস্তবায়ন হলে এই এলাকায় আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। এনটিভি নিউজ ডেস্ক। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলা তদন্তে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। এই মামলা তদন্তে গঠিত টাস্কফোর্স আজ তাদের তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর এই সময় দেওয়া হয়। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের দ্বৈত বেঞ্চে দেয়া প্রতিবেদনে বলা হয়, সাগররুনি হত্যাকাণ্ড হয়েছে 2012 সালে। সেই ঘটনা তদন্ত করছে ডিবি এবং র্যাব। র্যাবই তদন্ত করেছে 12.5 বছর। তদন্তের ধারাবাহিকতায় তথ্য উপাত্ত প্রয়োজন, কিন্তু তারা তা পাচ্ছেন না, যা তদন্তে প্রতিবন্ধকতা তৈরি করছে। এর আগেও 2 দফা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় টাস্কফোর্স। জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে আরও 3 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 26 জুলাই এই প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। যাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে তারা হলেন তৌফিকি ইলাহি চৌধুরী, দীপুমণি, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক ষষ্ঠ সচিব জাহাঙ্গীর আলম, সাবেক MP সোলাইমান সেলিম। এদিকে জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় নানক ও তাপস সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী 7 মে দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। চট্টগ্রাম সমিতি ঢাকার নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিদায়ী সভাপতি ও অভিষেক উপপরিষদের আহ্বায়ক মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় সমিতির বিদায়ী সভাপতি মুসলিম চৌধুরী নবনির্বাচিত সভাপতি ইমেরিটাস অধ্যাপক ডক্টর চৌধুরী হাসানের হাতে সমিতির পতাকা তুলে দেন। এছাড়া বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরীর কাছে সমিতির চাবি হস্তান্তর করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলের চমক ডানহাতি মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান। প্রথমবারের মতো ডাক পেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। সাদা বলে ক্রিকেটের জাতীয় দলে নিয়মিত মুখ হলেও সাদা পোশাকের অভিষেকের অপেক্ষায় ছিলেন 25 বছর বয়সী এই বাঁহাতি। প্রথম শ্রেণীতে 25 ম্যাচে 792 রান করে সেই সুযোগটা পেতে যাচ্ছেন তানজিদ। 2019 সালে প্রথম শ্রেণীতে অভিষেকের পর 82 ম্যাচে রানের গড় 49-এ রাখার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অমিত হাসান। ধারাবাহিকতার কারণেই তিনি দলে ডাক পেয়েছেন বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। দলে ফিরেছেন 2 পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। মিরপুর স্টেডিয়ামে 8 মে 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। ফুটবল সাফ কোটা পুরোপুরি বাতিলের জন্য দাবি থেকে সরে এসেছেন ফুটবলাররা। 5 জন থেকে কমিয়ে ফেডারেশনের কাছে 2 জন সাফ ও বিদেশি কোটার দাবি রেখেছেন সাবেক ফুটবলাররা। বাফুফের 2 সদস্যের কাছে আগে চিঠিতে সাফ কোটা পুরোপুরি বিলুপ্তি চাইলেও এই সভায় তা কমিয়ে 2 জন করার প্রস্তাব করেছে। তবে সাফ অঞ্চলের বাইরে বিদেশি খেলোয়াড় 3 জন খেলতে পারেন, সেই কোটাও 2 জন করার দাবি করেছেন। আগে চিঠিতে ফুটবলারদের আরও 4টি দাবি থাকলেও সেগুলো আর উপস্থাপন করা হয়নি। সাফের সিদ্ধান্ত অনুযায়ী এই অঞ্চলের ফুটবলাররা একে অপরের দেশে খেলতে পারবে স্থানীয় হিসেবে। নির্বাহী কমিটির সভায় আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাফুফে। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।